পৃথিবী দেখতে বের হলে একটা জিনিস বুঝতে পারি, মানুষ যেখানে ভিড় করে সেখানে ভ্রমণ ছাড়াও থাকে একটা গল্প। আজ আমি যাচ্ছি এমন এক দেশে যেখানে সারা বিশ্বের কোটি মানুষ দলে দলে যাচ্ছে ভ্যাকেশনে ব্লুয়েস্ট ওয়াটারের গর্জন শুনতে, নিজের ব্যস্ত জীবন থেকে কয়েকটা দিন আলাদা করে রাখতে। বাংলাদেশ থেকেও প্রতিদিন মানুষ যাচ্ছে হানিমুন, ফ্যামিলি ট্যুর, বন্ধুদের ট্রিপ, কেউ বা আবার প্রথমবার দেশের বাইরে পা রাখছে এই গন্তব্যে। নীল পানি, দ্বীপ, রঙিন রাত, এই ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখি। কিন্তু একটা প্রশ্ন সবসময় আমার মাথায় ঘুরে, কেন এই দেশটা এত জনপ্রিয়? কি আছে এখানে যা প্রতি বছর কোটি কোটি মানুষকে টানে? আর এমন এক পরিবেশ যেখানে টুরিস্টরা নিজেকে স্বাধীন মনে করে। আমি যাচ্ছি আজ সেই জনসামুদ্রিক গন্তব্যে, ভিড়ের মাঝে দাঁড়িয়ে দেখতে এই ভ্রমণ স্বপ্নের ভেতরের বাস্তবতাটা কেমন। ধন্যবাদ জানাই ইউনিপাল ট্যুরিজমকে। এই যাত্রার মধ্যে দিয়ে ইউনিপাল ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শুরু হলো আমারও এক ভিন্ন যাত্রা। ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে আপনারা যাবতীয় এয়ার টিকেট, ওয়ার্ল্ডের মোস্ট ফেমাস ডেস্টিনেশনসগুলোর কাস্টমাইজ ট্যুর প্যাকেজ সহ নানান ট্রাভেল সাপোর্ট। তারা হতে পারে আপনার ট্রাস্টেড ট্রাভেল পার্টনার। পৃথিবী দেখতে বের হয়ে শুরুটা হচ্ছে আমার এশিয়া দিয়ে। এশিয়ার কোন দেশে যাচ্ছি আপনারা ডেফিনেটলি এই ভ্রমণ গল্পের পাতায় পাতায় আপনারা জানতে পারবেন। আমি এখন আছি ঢাকা এয়ারপোর্টে। এখান থেকে আমার প্রায় 2-2.5 ঘন্টার ফ্লাইট হবে নিউ দিল্লি বা নয়াদিল্লি। সেখান থেকে আবার বাংলাদেশের উপর দিয়ে যাব আমার ফাইনাল গন্তব্যে। সন্ধ্যা এখন 7টা, 9টা 20 আমার ফ্লাইট। আগামীকাল সকালবেলায় হয়তোবা ফাইনাল ডেস্টিনেশন আমি রওনা দিব ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা আর দেখুন আনসিন পৃথিবীর নতুন একটা গন্তব্য। এখানে একটা বিষয়ে ঘাটতি দেখলাম, কোন ফ্লাইট কোন কাউন্টার থেকে বোর্ডিং হচ্ছে বা চেক ইন হচ্ছে এটার কোনো ইনফরমেশন স্ক্রিন এখানে দেওয়া নেই। তো দেখা যাচ্ছে আমি এই পাশ থেকে ও পাশ ঘুরে বেড়াচ্ছি এয়ার ইন্ডিয়ার চেক ইন কোন কাউন্টার থেকে হচ্ছে এটা দেখার জন্য। সো এটা ডেফিনেটলি রেড ফ্ল্যাগ ফর প্যাসেঞ্জার্স। কাউন্টার পেলেই জানবেন যে এইখানেই চেক ইনটা হচ্ছে। মেবি আমি পেয়েছি সামনে 2বার চক্কর দেওয়ার পর। এতদিন আফ্রিকা ঘুরেছি, ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স নিয়ে একটা দুশ্চিন্তায় ছিলাম। খুবই স্বাভাবিকভাবে বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনের দিকে আগালাম। ইমিগ্রেশন অফিসার প্রথমে জিজ্ঞেস করেন কোথায় যাব। আমার গন্তব্য বলাতে তিনি একটু চমকে উঠলেন। ওনার পাশে বড় স্যারের কাছে আমাকে নিয়ে গেলেন। ওখানে নেওয়ার পর জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তি কয়েকটা দেশে ট্রাভেল করা আছে অ্যান্ড উনি এখন এই দেশটাতে যেতে চাচ্ছেন। পরে ওনার অফিসার বললেন এটা তো খুবই কমন ব্যাপার, উনি যেতেই পারে। দেন ক্লিয়ারেন্স দিয়ে দিল, আমাকে ইমিগ্রেশন কমপ্লিট করিয়ে দিয়ে দেন আমি বিমানে ওঠার দিকে অ্যাপ্রোচ করলাম। ফাইনালি অনবোর্ড হইলাম, ফ্লাইটে বসলাম। এখানে এয়ার ইন্ডিয়ার সিট খুবই প্রিমিয়াম একটা ফিল হচ্ছে, যদিও আমরা ইকোনমি ক্লাসে বসেছি। একটা বিষয় খুবই লক্ষণীয় ছিল, এখানে পৃথিবীর প্রতিটা দেশ তাদের নিজস্ব যে পতাকাবাহী ক্যারিয়ার থাকে, যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা দুবাইয়ের শারজা, ফ্লাই দুবাই, এমিরেটস, এগুলো নিজস্ব তাদের দেশের যে কালচার, ধর্মীয় কালচার, জাতিগত কালচার, এগুলোকে প্রমোট করে থাকে। তো আমাদের এখানে ঢুকতে দেখলাম নমস্তে বলে তারা আমাদেরকে ওয়েলকাম করলো। যেহেতু ভারতীয় বিমান এবং একটা হিন্দু ধর্মীয় দেশ, তারা ধর্মীয় যে সংস্কৃতি ওটাকে প্রমোট করলো। আমার কাছে ভালোই লাগছে। মোটামুটি স্পেস আর বসে কমফোর্ট ফিল হচ্ছে। আর এখানে টাইপ সি এবং টাইপ এ দুইটাই আছে। কাতার এয়ারওয়েজে শুধু টাইপ এ আছে, সিটা নাই। এখানে দেখলাম সিটাও কানেক্ট করেছে তারা, এটা ভালো লাগলো এই ফিচারটা। আর একটা মজার বিষয় আজকে এক্সপিরিয়েন্স করলাম, আমরা যখন বিমানে ওঠার আগে ফাইনাল চেকিং করতেছিল আর কি, স্ক্যানিং, তখন একটা লাগেজ খুলে দেখলাম পান, পুরো এক লাগেজ পান, তাও হ্যান্ড লাগেজে সে এখানে কেবিনে নেওয়ার জন্য আনছিল।
ভদ্রলোক বিমান বাহিনীর এক ভাইয়ের সাথে তর্ক করতেছিল যে ভাই লাগেজ পান নিলে কি সমস্যা। আমি মনে করছিলাম হয়তো খাওয়ার পান নিয়ে আছে, 2-1 খেলি এরকম। পরে দেখি না পুরো লাগেজটাই তার পানে ভরা। একটু ক্ষুধার্ত, খাবারটা কি দেয় জানি না, যেহেতু বিমান হালাল খাবারটাই ডেফিনেটলি হয়তো বা দিবে। যেহেতু ইন্ডিয়ার বা ভারতের বিমান, সেহেতু খাবার নিয়ে একটা সন্দেহ অনেকেরই থাকতেই পারে, যেমনটা আমার ছিল। এখানে কোনো অপশন জিজ্ঞেস করেনি, তারা নাম দেখেই হয়তো বা সিট নাম্বার থেকে তারা এই খাবারের মেনুটা নিজ থেকেই সিলেক্ট করে নেয়। অ্যান্ড এখানে ভেজিটেবল ডিশ আমাদেরকে দিল, সার্ভ করলো, সাথে আছে ইয়োগর্ট অ্যান্ড অ্যাপল জুস আর বান। এই হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইটের খাবারের মেনু। সাউথ এশিয়ান বিমান হওয়াতে সাউথ এশিয়ান স্বাদেরই খাবারটা পেলাম। অনেকটাই আমাদের দেশি খাবারের সাথে খুবই সিমিলারিটি ছিল, খুবই সুস্বাদু ছিল খাবারটা। দিল্লি এয়ারপোর্টে এটা মেবি আমার 3য় বা 4র্থবার ল্যান্ড করলাম। এখন আমার নেক্সট ফ্লাইট প্রায় 2.5 ঘন্টা পর ডেপার্ট হবে এখান থেকে। ফ্লাইট 1 ঘন্টা ডিলে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাই দিছে এটা। মানে আমি রীতিমতো অবাক যে এয়ার ইন্ডিয়ার যে কোনো ধরনের ছোটো বড়ো চেঞ্জ, ইভেন আমার ব্যাগের ট্যাগ নাম্বার পর্যন্ত আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল। ফ্লাইটের আপডেটসগুলো আমাকে রীতিমতো নিয়মিত হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। এইখানটাতে হচ্ছে ওয়েটিং এরিয়া ট্রান্সফার হওয়ার জন্য, ঠিক অপোজিট পাশেই ফ্রি ওয়াইফাই। এখানে স্ক্যান করতে হয়, এটা আগে কাজ করতো না, মাঝে মধ্যে ম্যানুয়ালে নিতে হয়তো, বেশ কয়েকবার দেখছিলাম। তো দেখি টোকেন দেয় কিনা। দিয়ে দিল এবার। এটা হচ্ছে মেইনলি ওয়াইফাই টোকেন। এই টোকেনের কোডটা দিলেই অটোমেটিক ওয়াইফাই কানেক্ট হবে। এটা আসলে কারোর কাছ থেকে খুঁজতে হয় না, অটোমেটিকই পাওয়া যায়। সো হ্যাসেল ফ্রি একটা ব্যাপার। KYC কোড আর কুপন কোড দুইটা দিলেই হয়ে যায়। এখন ওয়েট করবো 2 ঘন্টা, তারপর আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিব। ওকে ভাই, আমার এই যাবৎকালের সবচেয়ে কড়া চেকিংটা আমি পাই এই দিল্লি এয়ারপোর্টে। ইভেন কাতারের মতো এয়ারপোর্ট আমি ক্রস করে আসি, মানে এত ঝামেলা, এত প্যারা নাই। একটা চার্জার, মেমোরি কার্ড, যত ধরনের ইলেকট্রিক যত কিছু আছে, একটা মেমোরি কার্ড পর্যন্ত, ওটা পর্যন্ত বাইকে রেখে দিতে হবে। ব্যাগের মধ্যে থেকে সমস্ত কিছু বাইকে রেখে দিতে হবে। এরকম আমি আর পাইনি। হয়তো বা অন্য কোথাও থাকলেও থাকতে পারে, যেগুলো আমি পাইনি। বাট এই দিল্লি এয়ারপোর্টের চেকিং খুবই হার্ড, ডেফিনেটলি খুবই হার্ড। এখানে মজার বিষয় হচ্ছে দিল্লি এয়ারপোর্টে মাত্র 10 রুপি দিয়ে পানি পাওয়া যেত, এখন দেখি 9 রুপি দিয়ে পাওয়া যাচ্ছে। কম দামে পানি পাওয়া যায় হচ্ছে দিল্লি এয়ারপোর্টে। এটা কোথাও পসিবল না, কিন্তু এটার জন্য ইন্ডিয়ান রুপি থাকতে হবে আপনার কাছে ক্যাশ। এটাই গেট 6। আরও আধা ঘন্টা পর ফ্লাইট বোর্ডিং শুরু হবে। কাতার এয়ারপোর্টেও সেম স্টাইলে পানি, একটু কষ্ট হয় বাট পাওয়া যায় ফ্রিতে। এখানে আবার চেপে ধরতে হয় না, কাতারটাতে চেপে ধরতে হয়। সো ফাইনালি আসলো সেই মাহেন্দ্রক্ষণ ফ্লাইট। মনে হচ্ছে আবারও লেট, 3টা 5-এ ছাড়ার কথা, এখন 2টা 52 অলরেডি বাজে লোকাল টাইম। এখন আমরা বোর্ডিং ব্রিজ দিয়ে আগাচ্ছি ফ্লাইটের দিকে। ঠান্ডা, রীতিমতো কাঁপতেছি, মেবি 14-15 ডিগ্রি সেলসিয়াস। মনে হচ্ছে সেম ফ্লাইট। বাই দ্য ওয়ে, এই ফ্লাইটে নামাজদের সাথে গুড মর্নিং শুয়ে দিল। ফাইনালি অনবোর্ড হলাম। সকাল এখনো হয়নি, ভোর 3টায় রওনা দিচ্ছি আপনাদেরকে পৃথিবী দেখানোর প্রয়াসে এশিয়ার উদ্দেশ্যে। প্রায় 2000 কিলোমিটার আকাশপথ পেরিয়ে অবশেষে আমাদের বিমান অবতরণ করলো দক্ষিণ পূর্ব এশিয়ার থাই জনগোষ্ঠীর ভূমি থাইল্যান্ডে। বাংলাদেশ থেকে নিয়মিত ফ্লাইট আসে এখানে। হাজার হাজার ভ্রমণপ্রেমী মানুষরা
এই থাইল্যান্ড ভ্রমণ করে থাকে। অসংখ্য মানুষের প্রথম আন্তর্জাতিক গন্তব্যও এই দেশ। এদেশের এমন এক পর্যটন শিল্প যা পুরো দেশের অর্থনীতির এক বড় অংশ চালিত করে থাকে। যে কোনো নতুন দেশে নেমে ইমিগ্রেশনের পরেই আসে ক্যাশ আর নেটওয়ার্ক সন্ধানী অভিযান। এটিএম থেকে 3000 বাট উইথড্র করে আসলাম সিম কার্ডের খুঁজে। মনে হয়েছিল এয়ারপোর্টে সবচেয়ে ভালো দাম হবে, তবে কয়েকদিন পর জানতে পারলাম আমি প্রায় দ্বিগুণ দামেই সিম আর ইন্টারনেট কিনলাম এয়ারপোর্ট থেকে। থাইল্যান্ডের মুদ্রার নাম বাত। এক থাই বাত সমান বাংলাদেশি টাকায় 3 টাকা 90 পয়সা হলেও এটিএম থেকে ক্যাশ উইথড্র করতে উইথড্র চার্জ এবং কনভার্সন রেট সহ প্রায় 4.5 টাকা মতো কাটে আমার অ্যাকাউন্ট থেকে। SIM card and this package is 400 bahts. Yeah. Do you accept card? Yeah, SIM card and eSIM. What do you need? Okay, please give me C'est la commission, ça? the SIM card. And your passport. Sure. Calling and internet. Done. সিম কার্ড রেজিস্ট্রেশন হচ্ছে এই হচ্ছে দাম এখানে 5 দিনের 300 বাট, 8 দিনের 900, প্রায় 500 বাট। ও ওকে, গিভ মি দিস ওয়ান সিস্টার, 8 days. Sir, if someone asks this you are, ไม่ใช่ของผม it's not mine. Okay. ไม่ใช่ของผม Okay. Own SIM card and Thai number. Okay. What's your name, sister? eSIM Your name? You? Me? Huh? Me? Sun. Sat. Sun. Sun. So, พระอาทิตย์ in Thai พระอาทิตย์ And you? Min. Min. Nice name. Keshapa. And you? I am Saif. Sahib. Saif. Muslim. Yes, Muslim. Is it done? Done. Okay. Let's try. ได้ Done. Okay, done. ได้ Die. เทสเป็นได้ Die mean? เทได้ Oh, ประมาณใช่ไหมกัน die. You can do like this, yes. Jazakallah khair. Syukran apa? Syukran. এখানে জায়গায় জায়গায় কারেন্সি এক্সচেঞ্জ, এটিএম বুথ, সিম কার্ড সবগুলো আছে এয়ারপোর্টে। তো মোটামুটি প্রায় সব জায়গায় দেখলাম একই দাম, সব কাউন্টারগুলোতে বা সবগুলোতেই দেখলাম একই দাম। হ্যালো, হুইচ ওয়ে টু গো আউট? Yeah, exit over there. ইজ দেয়ার? Over there. ও ওকে, থ্যাংক ইউ। বাহ, কি সুন্দর করে আগায় এসে দেখাই দিল কোন দিকে বের হবো। আলহামদুলিল্লাহ সহি সালামতে ল্যান্ড করলাম এবং ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্ট থেকে বের হলাম ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইমিগ্রেশনে অনেক লম্বা ভিড় ছিল, ভালোই জ্যাম ছিল। এই দেশটাতে থাইল্যান্ডে প্রতি বছর প্রায় 35 থেকে 40 মিলিয়ন মানুষ ভিজিট করতে আসে। তার প্রায় 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 2 ভাগ ভিজিটর ল্যান্ড করে থাকে এই ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইমিগ্রেশনে আমার পাসপোর্ট দিলাম, সাথে ফিঙ্গারপ্রিন্ট দিলাম। এক ভদ্রমহিলা ইমিগ্রেশন অফিসার ছিলেন, সে আমার পাসপোর্টটা স্ক্যান করলো। এখানে অবশ্যই একটা ডিজিটাল অ্যারাইভাল কার্ড করে নিতে হয় আসার আগে। ওইটা অনেকের কাছ থেকে দেখতেছে, অনেকের কাছ থেকে দেখতেছে না, আমার কাছে দেখেনি। আমি ভিসার কপি দিলাম, ভিসার সাথে রিটার্ন টিকিটটাও ছিল। সে ভিসাটা দেখলো, দেন রিটার্ন যে টিকিট, ওই টিকিটটা সে ভেরিফাই করলো। এইটুকুই জাস্ট, মোটামুটি 1 মিনিট সব মিলিয়ে লাগলো। এর মধ্যেই সে আমাকে বলল থ্যাংক ইউ, আমিও তাকে থ্যাংক ইউ দিলাম। এইটুকুতে ইমিগ্রেশন ডান। সিম কার্ড কিনলাম, টুরিস্ট সিম, 8 দিনের আনলিমিটেড ইন্টারনেট 5G। এইটার প্যাকেজটার দাম ছিল 499 বাত, মানে 500 বাত। আমার মোজাম্বিকের কার্ড ছিল, ওই কার্ড দিয়ে আমি পেমেন্ট কমপ্লিট করি। ইউনিপাল ট্যুরিজমের সৌজন্যে মূলত এই থাইল্যান্ড ট্রিপটা হচ্ছে। অ্যান্ড এই ইউনিপাল ট্যুরিজমে আমার টোটাল অ্যাক্টিভিটিস অ্যান্ড মুভমেন্টসগুলো অ্যারেঞ্জ করে। যে হোটেল তারা আমাকে প্রোভাইড করেছে, সেই হোটেল থেকে আমাকে এখানে পিক আপ করতে আসার কথা। যদিও বা এখনও আমি দেখিনি, অন্য একটা গেটে হয়তো বা সে আছে।
Yes, me. Okay. How are you? Fine, you? Fine, thank you. You are waiting for a long time. Waiting night? You are waiting for a long time? No. No. Actually, flight was delayed. You come to too late, right? Ah, okay. I take picture. Sure, sure. One, two. Thank you. Yeah, you got me. Your name? Sao? Sao. Nice name. Yeah. Okay, the wait moment, huh? Yeah, sure. তো সে পাইলো আমাকে এখন হোয়াটসঅ্যাপ দিয়ে তারা তাদের মোটামুটি প্যাকেজের মধ্যে সেট করে নিচ্ছে। এইখান থেকে বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টগুলো ছেড়ে যায়, পাতং আর কী জানি ডেস্টিনেশন, এগুলোর জন্য একটা ফিক্সড ভাড়া ওখানে লেখা আছে। সো স্ক্যাম হওয়ার কোনো চান্স এখানে নেই ডেফিনেটলি। হোয়াটস ইউর নেম? Hakim. কিম? Hakim. কিম? Hakim. হাকিম। ও ইউ আর মুসলিম? Yes. নাইস টু মিট ইউ। আই এম সাইফ। Said. সাইফ। Said. ইয়েস। ব্যাগ দিয়ে দিলাম, এই গাড়িতে করে যাওয়া হবে। তারা অ্যাটেন্ডেন্স দিচ্ছে, প্যাসেঞ্জার পাইছে, ব্যাগেজ পাইছে। ক্যান আই সিট হিয়ার? আমি ভিডিও করার জন্য একটু সামনে বসতে চাচ্ছিলাম, এখানে দেখি তার টুকটাক জিনিসপত্র রাখা, মোস্টলি প্যাসেঞ্জার্সরা হয়তো বা পিছনে বসে। সরি সরি, একটু কষ্ট দিচ্ছি তাকে। প্রথমবার এসে কোনো ধরনের হ্যাসেল পোহানোর মতো কোনো ব্যাপার এখানে নেই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এখন আমরা হাকিমের সাথে বেসিক্যালি রওনা দিচ্ছি। ইউ আর ফ্রম হিয়ার? ইউ আর ফ্রম হিয়ার? Yes. আর ইউ তাই? Thailand. সো থাইদের দেশ থাইল্যান্ডে আপনাকে আবারও ওয়েলকাম। থাইল্যান্ডে প্রচুর মোটরসাইকেল দেখা যাচ্ছে অ্যান্ড যাবে আশা করি। প্রচুর মোটরসাইকেল দেখুন রাস্তার দুপাশে, মোটরসাইকেল বলতে স্কুটিগুলোই দেখতেছি বিশেষ করে। সে আমার চ্যানেল দেখে বললো যে তুমি কি ইউটিউবার নাকি, বলে তোমার চ্যানেলটা দাও। আপনারা সাবস্ক্রাইব করেন না, কী করবো, তাদেরকে দিয়ে হইলেও সাবস্ক্রাইব করাই নাকি। বা সব দেখি থাই বাসা। আবহাওয়া মোটামুটি একটু গরম, বিচ সাইড হওয়াতে এখন 27-28 ডিগ্রির মতো চলতেছে। গরম বলা যাবে না, মোটামুটি মানানসই একটা টেম্পারেচার আছে এই মুহূর্তে। এয়ারপোর্ট এরিয়া থেকে বের হয়ে আমরা থাইল্যান্ডের ফুকেট শহরের রাস্তা বেয়ে যাচ্ছি হোটেলের দিকে। আমি আসলে মনে করছিলাম প্রথমে যে এয়ারপোর্ট থেকে হোটেল খুবই কাছে, 5-10 কিলোমিটারের মধ্যে হবে, কিন্তু এখন দেখি প্রায় 40 কিলোমিটার, যেটা যেতে 1 ঘন্টার মতো সময় লাগার কথা। এই দেশের নিজস্ব বর্ণমালা আছে, মূলত প্রাচীন চাইনা খিমের বর্ণমালা থেকে উদ্ভূত হয়ে থাইদের এই বর্ণমালা। তাদের ভাষার নামও থাই। এখানে তাদের থাই ভাষার যে লেখা, এটার একটা বিশেষত্ব হচ্ছে সেন্টেন্সের মাঝখানে কোনো শব্দের মাঝখানে কোনো স্পেস থাকে না। মোটামুটি মনে করেন আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা পুরোটাই এক লাইনের মধ্যে, কোনো স্পেস নাই, মাঝখানে কোনো গ্যাপ নাই। তো এটা হচ্ছে একটা ইউনিক বৈশিষ্ট্য। আমাদের দেশে যেমন 95% মুসলিম, বাকি 5% হচ্ছে অন্যান্য ধর্মের অনুসারী, ঠিক একইভাবে এই থাইল্যান্ডেও এই ডোমিনেটিং রিলিজিয়ান হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের অনুসারী প্রায় 95%, বাকি 5% হলো মুসলিম, খ্রিস্টান, হিন্দু, এগুলোই। রাস্তার ধারে ধারে মোটামুটি কিছু দূরত্বের মধ্যে মসজিদ দেখা যাচ্ছে। এই 5-7 কিলোমিটারের মধ্যে 2টা মসজিদ আমরা ইতিমধ্যে দেখলাম। থাইল্যান্ডের মোট আয়তন প্রায় 5,13,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা আছে প্রায় 7 কোটি। পুরো থাইল্যান্ডের মধ্যে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 135 জন, 150 জনই ধরি, যেটা আমাদের দেশে প্রায় 1200 জনের কাছাকাছি। সুতরাং এখানে আমি প্রথমে দেখে প্রথমে এই যে দোকানপাটগুলো দেখা যাচ্ছে, রাস্তাঘাট দেখা যাচ্ছে, তো দেখে আমি প্রথমে মনে করছিলাম কি হয়তো বা আজকে কোনো বন্ধের দিন নাকি, সাপ্তাহিক ছুটির দিন নাকি। পরে দেখলাম যে না, আজকে তো সোমবার। তো এখানে মানুষজনের জনসংখ্যার ঘনত্বটা আসলে কম, বিদায় রাস্তাঘাটে এত বেশি মানুষ দেখা যাচ্ছে না।
টুরিস্ট প্লেসগুলোতে বা মার্কেটগুলোতে কেমন হয় ডেফিনেটলি দেখবো অ্যান্ড জানবো। আমরা এতক্ষণ ড্রাইভ করে পাতং সিটিতে আসছি মেনলি। পাতং সিটিতে আমাদের হোটেল। ফুকেট মেন যে সিটি ওইখান থেকে প্রায় ঘন্টা দেড়েকের দূরত্বে পাতং। এইখানে মেনলি টুরিস্ট ক্রাউডটা হয়ে থাকে ফুকেটের মধ্যে সবচেয়ে বেশি এই পাতং বিচে। পাতং বিচের পাশেই আমরা হয়তোবা আমাদের হোটেল। রাস্তাগুলো দেখুন কত সরু, কিন্তু রাস্তার দুপাশে টুরিস্টদেরকে এন্টারটেইন করার জন্য, সার্ভ করার জন্য কত সুন্দরভাবে গোছানো সেই খাবারের দোকানগুলো। Finally, we are arrived. Thank you so much, Mr. Hakim. Jazakallah khair. Shukran. তো এটাই হচ্ছে হোটেল বেস্ট ওয়েস্টার্ন পাতং বিচ হোটেল। দেখা যাক হোটেল কেমন হয় এই পাতং বিচে বা থাইল্যান্ডে। চেক ইনের জন্য ওয়েট করবো ওই সময়টা, আশপাশটা একটু ঘুরে দেখি। এই দেশটাকে টুরিস্টরাই বাঁচায়, আবার ডিরেক্টলি বলতে গেলে টুরিস্টরা এই দেশটাকে পরিবর্তন করেছে, এরকম একটা ব্যাপার। এদের ইকোনমির অনেক বড় একটা অংশ ট্যুরিজম থেকে আসে। আর ট্যুরিজমের মধ্যে আসলে কোনো লিমিটেশন নাই, যে যা চায়, যারা যেটা পছন্দ সবই এখানে পাওয়া যায়। পুরো এশিয়া মহাদেশের মধ্যে টপ 5 ধনী দেশগুলোর মধ্যে একটি হচ্ছে থাইল্যান্ড। বলা হয়ে থাকে থাইল্যান্ডের ফ্রুটস খুবই জনপ্রিয়, খুবই রেয়ার কিছু ফ্রুটস থাইল্যান্ডে পাওয়া যায় অ্যান্ড আশেপাশের দেশগুলোতে পাওয়া যায়। শুনেছিলাম বাংলাদেশেও অনেক ফ্রুটস এই থাইল্যান্ড থেকে যায়, তো দেখবো যাওয়ার সময় যদি অল্প কিছু ফ্রুটস অ্যাটলিস্ট নেওয়া যায়। এখানে দেখি আমার আফ্রিকার মানুষ দেখা যাচ্ছে, খালাম্মাদেরকে দেখা যাচ্ছে, বা কিছুটা হইলেও মানে এখন একটা ব্যাপার হয় কি, আফ্রিকা ঘুরে এসে যে দেশে যাই না কেন, আফ্রিকার বাইরে যদি আফ্রিকার মানুষ দেখি, আগে মনে হয় যে কেউ আমার এলাকার মানুষ আসছে এখানে, বা এলাকার মানুষ দেখা যাচ্ছে। এই টাইপের কালচারগুলোই সবচেয়ে বেশি দেখা যাবে। বৌদ্ধ ধর্মের যে কালচার, তাদের যে আর্ট বা ব্যাপার স্যাপারগুলো, এগুলোকে মেইনলি এখানে তারা হাইলাইট করে থাকে বিভিন্নভাবে, বিভিন্ন গেটে। মানে দেখে অনেকটাই মনে হবে চীন, হংকং, তাইওয়ান, কোরিয়া, এই টাইপের মোটামুটি থাইল্যান্ড প্রায় দেশগুলোই তাদের যে স্থাপত্য কালচার মোটামুটি সিমিলারিটি লক্ষ্য করা যাবে। এক্সচেঞ্জ শপ অনেক বেশি দেখতেছি, প্রতি মোড়ে মোড়ে এক্সচেঞ্জ শপ এখানে দেখা যাচ্ছে। ফ্লাইটে ঘুমাইতে পারি নাই, এত বিরক্তিকর একটা ফ্লাইট ছিল আজকেরটা, 4 ঘন্টা বা 4.5 ঘন্টার একটা ফ্লাইট ছিল। সো কসমেটিক্স শপে ভরপুর, থাইল্যান্ডের কসমেটিক্স মেবি ভালোই ফেমাস, যা দেখা যাচ্ছে বা যা বুঝলাম। আর এখানে ওয়েস্টার্ন কালচারে ভরপুর। অনেকেই তো ফান করে বলে যে পুরুষ মানুষকে থাইল্যান্ডে একা যেতে দেয় না বউরা, তার কিছু নমুনার কিছুটা হইলেও ফিল করতে পারতেছি। সিটির ভিতরে এই লোকাল ট্রান্সপোর্টগুলোই চলে, বা সুন্দর তো দেখুন, টুরিস্টের জন্য সাজানো কমফোর্টভাবে। এটা দেখে টেম্পুর মতো মনে হলো, আসলেই টেম্পু, অনলি টুরিস্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য বা টুরিস্টকে সার্ভ করার জন্যই। সুন্দর না? আমাদের দেশের যে লেগুনা টাইপের, ওটাকে তারা মডিফাই করে একটা কমফোর্ট ভাইব বা ফিল এখানে দেওয়ার চেষ্টা করলো। এ হচ্ছে একটা ফ্রুট শপ। দেখেন এখানে বিভিন্ন ধরনের ইউনিক ফ্রুটসগুলো দেখা যাচ্ছে, যেগুলো আমি জীবনেও দেখি না, এমন ফ্রুটস এখানে আছে। কত কত ফ্রুটস নামও জানি না, এটার নাম জানি আনারস। আর এখানে আছে রামবুটান। এই জিনিসটা কি, এটা কি ফ্রুটস জানি না। ফ্রুটসের জুসগুলো তারা আইসের মধ্যে ঠান্ডা করে বিক্রি করতেছে। এখানে আছে ডাব, কত শত রকমের কি আম। এটা তো মনে হয় ভালোই স্বাদ হবে বা খুব সফট।
এই এক পিসের দাম। হ্যালো সিস্টার, হাই, হাউ মাচ দিস ওয়ান? 50 baht. 50 বাত। এটা হচ্ছে 50 বাত। 50 বাত মানে ধরুন 200 টাকা এরকম, বা একটু কম, 200 টাকার কাছাকাছি ফ্রুটসের দাম। বড়ই মনে হয় এটাও 50 বাত, এই 200 টাকার কাছাকাছি। বা ফ্রুটস নিতে হবে, আনকমন আর রেয়ার সব ফ্রুটসগুলো দেখা যাচ্ছে এখানে। রুম পেলাম 230, মেবি 2 তলায়। এটা একটা 4 স্টার মানে হোটেল, যাকে ফাঁকে আপনাদেরকে এটাও দেখাতে পারবো থাইল্যান্ডে মোটামুটি 4 স্টার মানে একটা হোটেল কেমন। চলুন আমরা উপরের দিকে যাচ্ছি, লিফটের অপেক্ষায় আছি। সারা রাত ঘুমাইতে পারিনি, রীতিমতো খুবই ক্লান্ত। এটাই 230। এই হচ্ছে রুমটা আপাতত। ওয়াশরুম, মোটামুটি অ্যামেনিটিস আছে ভালোই। এখানে শাওয়ার, আর এই হচ্ছে স্যান্ডেলও দিয়েছে। এখানেও দেখি প্লাস্টিকের বোতল না, কাঁচের বোতলে করে দেওয়া। চিপস, চা পাতা, অরেঞ্জ ওয়েফার্স, বা এগুলো কি ফ্রিতে? মানে কনফিউশনে ছিলাম যে এতগুলো ফ্রিতে কিনা। পরে তারা বললো যে না ভাই, এই যে এখানে আছে অনেক কিছু, এগুলা ফ্রি না, 2 বোতল পানি সরি, আর এগুলো ফ্রি, আর বাকি এগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, দাম এখানে লেখা আছে। এই হলো রুম। এটার ভাড়া যদি আপনাদেরকে শেয়ার করি, ওই পাশে ভিডিও দেখা যাচ্ছে। এটার ভাড়া বাংলাদেশি টাকায় মোটামুটি 7-8 হাজার টাকা প্লাস মাইনাস হইতে পারে এটার ভাড়া। তো মোটামুটি আপনারা চাইলে কাস্টমাইজড করে আপনারা আপনাদের বাজেট মতো ইউনিপাল ট্যুরিজমের সাথে থাইল্যান্ড ট্রিপ ডেফিনেটলি করতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। ডেফিনেটলি খুবই কষ্ট হয় আপনাদেরকে পুরো পৃথিবী নিজে ঘুরে দেখানোটা।